প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য কামনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেমন রোদ, রোদের সূত্র, ওহমের সূত্র, আপেক্ষিক রোধ এবং রোদের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করব। সেই সাথে আমরা আলোচনার সাথে সম্পৃক্ত কিছু গাণিতিক সমস্যা দেখে নিব। প্রথমে আমরা জানার চেষ্টা করব যে তড়িৎ প্রবাহ কী। যেহেতু আমরা অধ্যায়টির নাম হচ্ছে চলতরিত, সেই কারণে আমাদেরকে আসলে এই তড়িৎ প্রবাহ কী এটা প্রথমে বুঝতে হবে। তোমাদেরকে তড়িৎ প্রবাহ বোঝানোর জন্য এখানে একটি চিত্র এঁকে রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে একটি পরিবাহী তার, এই পরিবাহী তারের ভিতরে আমরা যে লাল তীর চিহ্নগুলো দিয়েছি সেগুলো দিয়ে আমরা মূলত মুক্ত ইলেকট্রনকে বুঝিয়েছি। তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহ হচ্ছে আসলে কোনো পরিবাহীর ভিতর দিয়ে মুক্ত ইলেকট্রনের প্রবাহ। যখনই কোনো পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলে থাকি বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ। অর্থাৎ আসলে বিদ্যুৎটা কিন্তু হচ্ছে আসলে এই যে ইলেকট্রন দেখতে পাচ্ছ, ইলেকট্রন যখন গতিশীল হয় তখন তার গায়ে যে গতিশক্তি অর্জিত হয় সেই গতিশক্তিটি কিন্তু হচ্ছে তড়িৎ প্রবাহ। যখন ইলেকট্রনগুলার গতিশক্তি বেড়ে যাবে বা অর্থাৎ বেগ বেড়ে যাবে তখন আমরা তড়িৎ প্রবাহ বেশি পাবো, আবার যখন বেগ কমে যাবে তখন তড়িৎ প্রবাহের মান আমরা কম পাবো। আসলে তড়িৎ প্রবাহের যে সমীকরণ আছে, তড়িৎ প্রবাহের একটি সমীকরণ আছে, তোমরা একটু দেখে নাও। তড়িৎ প্রবাহ I সমান হচ্ছে NA VE। এখানে আমরা যে I দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত তড়িৎ প্রবাহ, আর তোমরা যে N দেখতে পাচ্ছ, N হচ্ছে এই যে মুক্ত ইলেকট্রন আছে একক আয়তনে সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা। এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ এই যে মার্কারটি দেখতে পাচ্ছ, তার হিসেবে যদি বিবেচনা করো এই যে অংশটুকু আছে এটা কিন্তু হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যখন এর মান বেশি হবে তখন তারটা একটু মোটা হবে, আর যদি এর মান কম হয় তারটা চিকন হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তারপরে যে বি দেখতে পাচ্ছ, বি হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ। এখন এই তারণ বেগ কী সেটা সম্পর্কে একটু বলি। এই ইলেকট্রনগুলো যখন এই পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত হয় তখন এরা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তাছাড়া তোমরা জানো যে প্রত্যেকটি পদার্থই কিন্তু অণুপরমাণু দ্বারা তৈরি। যখন ইলেকট্রনগুলো প্রবাহিত হবে তখন ইলেকট্রনগুলো কিন্তু এই যে পরিবাহী তার আছে তার যে উপাদান, গাঠনিক উপাদান অণুপরমাণু, তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। ফলে ইলেকট্রনগুলোর বেগ কখনো বেড়ে যাবে আবার কখনো কমে যাবে। তাই আমরা বেগের মান কোনটা ব্যবহার করব? সেক্ষেত্রে আমাকে ইলেকট্রনগুলোর গড় বেগ ব্যবহার করতে হয়। ইলেকট্রনের যে গড় বেগ সেই গড় বেগকে কিন্তু আমরা বলে থাকি তারণ বেগ। তাহলে এই যে বিটা কিন্তু হচ্ছে ইলেকট্রনের গড় বেগ অথবা তারণ বেগ। তারপরে যে ই দেখতে পাচ্ছ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই ইলেকট্রনের চার্জের পরিমাণ আশা করি তোমরা সবাই জানো যে 1.6 × 10⁻⁹ কুলম্ব। একটু লিখে দিই যে 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে এই সমীকরণে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আয়ের মানটা কিন্তু ইলেকট্রনের ব্যাগের উপরে নির্ভর করে। তো এই কথাটি কিন্তু আমার রোধ বুঝতে খুবই সহায়তা করবে যে আসলে ইলেকট্রনের যে প্রবাহ সেটা হচ্ছে বিদ্যুৎ। যখন ইলেকট্রনের প্রবাহ বেড়ে যাবে অর্থাৎ ব্যাগ বেড়ে যাবে তখন কিন্তু তড়িৎ প্রবাহ বাড়বে। সেই সাথে আরও অনেকগুলো বিষয় জড়িত আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে এখন আসো আমরা রোধ নিয়ে একটু আলোচনা করি যে রোধ কি। রোধকে যদি আমি সিম্বল ভাষায় বলি তাহলে এটি হচ্ছে আসলে যে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। পরিবাহীর যে ধর্মের কারণে তার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলাচলে বাধাপ্রাপ্ত হয় তাকেই কিন্তু বলা হয় যে ওই পরিবাহীর রোধ। এখন একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তোমরা যেহেতু আগে জেনেছো যে তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। এই যে পরিবাহীটি আছে এটার যে গাঠনিক উপাদান সেগুলো হচ্ছে অণু এবং পরমাণু। আর পৃথিবীর যতগুলো বস্তু আছে প্রত্যেকটা বস্তুর অণুপরমাণুগুলো কিন্তু তার নিজের জায়গায় থেকে কাঁপতে থাকে। এখন বলতে পারো যে সেটা আমরা দেখি না কেন, আসলে কম্পনটা অনেক সূক্ষ্ম, যে কারণে আমাদের স্বাভাবিক যে দৃষ্টি সেই দৃষ্টিতে কিন্তু এই কম্পনটা আমাদের চোখে ধরা পড়ে না। তো ইলেকট্রনগুলো যখনই এই তারের ভিতর দিয়ে প্রবাহিত হবে তখন এরা নিজেদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। যখনই সংঘর্ষে লিপ্ত হবে তখন কোনো ইলেকট্রনের বেগ বেড়ে যাবে আবার কারো বেগ কমে যাবে। তোমরা যখন স্কুল ছুটির পরে বা কলেজ ছুটির পরে সিঁড়ি দিয়ে নামো তখন দেখবে যদি অনেকে একসাথে নামে তখন ওদের ধাক্কাধাক্কির কারণে তোমাদের বেগ কমে যায়, অর্থাৎ তোমরা চাইলেও কিন্তু দ্রুত গতিতে সিঁড়িটা পাস করতে পারো না। ঠিক সেমভাবে ইলেকট্রনগুলো যখন এই পরিবাহী তারের ভিতর দিয়ে প্রবাহিত হবে তখন এই পরিবাহীর যে উপাদান অণুপরমাণু এদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। যখনই সংঘর্ষে লিপ্ত হবে তখন কিন্তু তার ব্যাগটা একটু স্লো হয়ে যাবে, কমে যাবে। যখনই ব্যাগ কমবে, একটু আগে আমরা দেখিয়েছিলাম যে আয়ের মানটা ইলেকট্রনের ব্যাগের সাথে রিলেটেড, অর্থাৎ ব্যাগ বাড়লে তড়িৎ প্রবাহ বাড়ে
আর যখনই ইলেকট্রনগুলা অনুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে তখন তার গতি কিন্তু একটু কমে যাবে, গতিশক্তি একটু কমে যাবে। যেহেতু তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, আর যখনই সেই গতিশক্তি কমে যাবে তখন কিন্তু তুমি তড়িৎ প্রবাহটা একটু কম পাবে। এই যে পরিবাহীর ধর্ম, যে পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন চলাচলের সময় ইলেকট্রনগুলো নিজেদের সাথে এবং পরিবাহীর যে গাঠনিক উপাদান অনুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, এই লিপ্ত হওয়ার কারণে তড়িৎ প্রবাহ চলাচলে একটি বিঘ্ন সৃষ্টি হয় বা বাধা সৃষ্টি হয়। সেই বাধাকে আমরা বলে থাকি রোধ। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। তো রোধের যে সংক্ষিপ্ত সংজ্ঞা সেটা আমরা বলবো যে পরিবাহীর যে ধর্মের কারণে তার ভিতর দিয়ে তড়িৎ চলাচলে বাধাপ্রাপ্ত হয় তাকে ওই পরিবাহীর উপাদানের রোধ বলা হয়। এখন আমরা ওহমের সূত্র থেকে রোধের আরেকটি সংজ্ঞা দিব যে ওহমের সূত্রটা কি। আসলে এই যে বিদ্যুৎ চলে, বিদ্যুৎ কেন চলে সেই চলার একটা কারণ বিজ্ঞানী ওহম জানিয়েছেন আমাদেরকে। সেটা হচ্ছে তোমরা যে পরিবাহী তারটি দেখতে পাচ্ছ তার একটা প্রান্ত হচ্ছে এক্স এবং অন্য প্রান্ত হচ্ছে ওয়াই। এই যে ওয়াই প্রান্ত এটা হচ্ছে এক্স প্রান্ত। বিদ্যুৎ বা ইলেকট্রন তখনই প্রবাহিত হবে যখন দুই প্রান্তের মধ্যে একটি বিভব পার্থক্য সৃষ্টি হবে। অর্থাৎ চার্জ যে আছে সেই চার্জের মধ্যে যে চার্জ যখন অনেকগুলো চার্জ যদি একসাথে থাকে, যেমন ধরো ইলেকট্রনগুলো যদি একসাথে থাকে, এরা পরস্পরকে বিকর্ষণ করে, সেই বিকর্ষণের কারণে সেখানে একটা বৈদ্যুতিক চাপের সৃষ্টি হয়। তো এই যে বৈদ্যুতিক চাপ, সেই চাপটাই কিন্তু হচ্ছে আসলে বিভব। ইলেকট্রন সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, আর তড়িৎ প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স প্রান্ত তার বিভব হচ্ছে বিএক্স এবং ওয়াই প্রান্তের বিভব হচ্ছে বিওয়াই। তো ওয়াই প্রান্তের বিভবটাকে আমরা বলবো যেটা হচ্ছে উচ্চ বিভব, আর এক্স যে প্রান্ত আছে সেটার বিভবটা হচ্ছে নিম্ন বিভব। আর যেহেতু ইলেকট্রন তোমরা জানো যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ যে প্রান্ত নিম্ন বিভব থাকবে সেখানে আসলে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, ইলেকট্রনের প্রেশারটা বেশি থাকে। আর যে প্রান্তে ইলেকট্রন কম থাকে সেই প্রান্তে মূলত আমরা বলতে পারি যে সেখানে আবার ধনাত্মক চার্জও থাকতে পারে বা ধনাত্মক প্রান্ত থাকতে পারে। সেই ধনাত্মক প্রান্তে ইলেকট্রনের ঘাটতি থাকে। তোমরা যেমন দেখো যে পানি সবসময় উপর থেকে নিচে প্রবাহিত হয়। তাপের একটা ধর্ম হচ্ছে যেখানে তাপমাত্রা বেশি, অর্থাৎ গরম থেকে যেখানে ঠান্ডা থাকে সেই দিকে কিন্তু তাপ প্রবাহিত হয়। ঠিক সেমভাবে ইলেকট্রনগুলো কিন্তু যেখানে ইলেকট্রনের চাপ বেশি থাকে সেখান থেকে যেখানে চাপ কম থাকে সেই দিকে প্রবাহিত হয়। ধনাত্মক যে প্রান্ত বা উচ্চ বিভব সেখানে ইলেকট্রনের প্রেশারটা কম থাকে, এবং যে ঋণাত্মক প্রান্ত থাকে সেখানে ইলেকট্রনের প্রেশার অনেক বেশি থাকে। ফলে ইলেকট্রনগুলো নিম্ন প্রান্ত থেকে উচ্চ প্রান্তের দিকে প্রবাহিত হয়। তো আমরা যে বুঝলাম যে ইলেকট্রন প্রবাহিত হতে হলে অবশ্যই তার চাপের একটা পার্থক্য থাকতে হবে, যেটাকে আমরা বলি বিভব পার্থক্য। বিজ্ঞানী ওহম কিন্তু আমাদেরকে সেই কথাটি খুব সহজভাবে জানিয়েছেন যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তার মান হবে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ব্যাপারটা হচ্ছে এরকমের, তোমরা দেখবে যে বাসা বাড়িতে যাদের বাসা 5 তলা 6 তলা বা 7 তলা থাকে, যারা নিচতলায় বসবাস করে সেখানে যদি একটি ট্যাপ ছেড়ে দাও দেখবা প্রচণ্ড বেগে পানি প্রবাহিত হয়। এর কারণ কি? কারণ হচ্ছে যে সেখানে পানির যে প্রেশার সেটা অনেক বেশি থাকে, যে কারণে পানির পরিমাণটা প্রতি সেকেন্ডে অনেক বেশি বের হয়। এবং তুমি যদি আস্তে আস্তে ছাদের দিকে উঠো এবং যদি ছাদে গিয়ে তুমি একটা ট্যাপ ছেড়ে দাও দেখবা সেখানে পানির গতিটা অনেক কম থাকে। তো এটা কেন হচ্ছে? এটার মেন কারণ হচ্ছে আসলে উচ্চতার পার্থক্য বা পানির চাপের পার্থক্য। পানির চাপ যত বেশি থাকবে তত বেশি পানি প্রবাহিত হয়, ফ্লো হয়। ঠিক সেমভাবে একটা পরিবাহীর ভিতর দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা নির্ভর করে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপরে, যদিও এটার মান আরও কিছু রাশির উপরে নির্ভর করে। তো প্রথমে আমরা যে ওহমের সূত্র আছে সেটা স্বাভাবিকভাবে একটু দেখে নিব। যে ওহমের সূত্রের ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে তোমাকে কিছু শর্ত দিতে হয় প্রত্যেকটা সূত্রের মধ্যে। তোমরা দেখবে ফিজিক্সে আমরা যখনই কোনো সূত্র পড়ি সেখানে একটা দুটো শর্ত থাকে। এখানে একটা শর্ত হচ্ছে যে তাপমাত্রাটা স্থির থাকতে হবে। কেন স্থির থাকতে হবে? যদি আমরা তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আসলে যে পরিবাহীর যে অনুপরমাণু আছে গাঠনিক উপাদান তাদের কম্পন বেড়ে যায়। কম্পন বেড়ে গেলে কিন্তু ইলেকট্রনের সাথে তাদের সংঘর্ষের সংখ্যা বেড়ে যায়, ফলে রোধ বাড়ে এবং কারেন্টের মান কমে যায়। তাহলে এই সূত্র হইতে গেলে তাকে কিছু শর্ত বা কন্ডিশন মেনে চলতে হবে। তার অন্যতম শর্ত হচ্ছে যে এই পরিবাহীর তাপমাত্রা স্থির থাকলে তার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে এই তড়িৎ প্রবাহের মান এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো এটাকে যদি আমরা একটু লিখে প্রকাশ করি ওহমের সূত্রটি, তাহলে এরকম হবে। দেখো যে এটার এক প্রান্তের বিভব হচ্ছে বিএক্স, আরেক প্রান্তের হচ্ছে বিওয়াই। তাহলে তোমার এখানে বিভব পার্থক্য হবে বি ইকুয়াল টু বিওয়াই মাইনাস বিএক্স।
কেন বিওই থেকে বিয়োগ করলাম? কারণ বিওই হচ্ছে তোমার উচ্চ বিভব এবং বিএক্সটা হচ্ছে নিম্ন বিভব, এটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে ওহমের সূত্র অনুসারে কিন্তু আমরা লিখতে পারি I প্রপোর্শনাল বি, বা I ইকুয়াল টু হচ্ছে জি ইন্টু বি। তোমরা জানো যে যখনই আমরা কোনো সমানুপাতিক উঠাই তখন সেখানে একটা ধ্রুবক ব্যবহার করতে হয়। আশা করি এটার কারণ জানো যে কেন ধ্রুবক ব্যবহার করতে হয়। তারপর আমি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদেরকে। মনে করো তোমরা লিখলা যে আমি একটা রাশির পরিবর্তে কিছু মান লিখলাম যে 2 প্রপোর্শনাল হচ্ছে 1, বা 2 ইকুয়াল টু, আমি যদি ডাইরেক্ট 1 লিখি তাহলে 2 ইকুয়াল টু 1 এই কথাটা কিন্তু কখনোই সত্য হবে না। তাহলে কি করতে হবে, যে এখানে এমন কিছু দ্বারা গুণ করতে হবে যার মান বসানোর কারণে দুই পাশ সমান হয়। কত সেটা, সেই জন্য আমরা একটা ধ্রুবক ব্যবহার করি যেটাকে আমরা বলে থাকি কে। এবং এখানে তোমরা নিঃসন্দেহে বুঝতে পারতেছো যে আসলে কে এর মানটা হবে 2। যখনই তুমি কে এর মান 2 বসাবে তখন কিন্তু 2 ইকুয়াল টু 1 ইন্টু 2, 2 ইকুয়াল টু 2 হবে। এই যে 2, এই 2কে আমরা বলি সমানুপাতিক ধ্রুবক। এই ব্যাপারটি কিন্তু ফিজিক্সের অনেক জায়গায় আছে, এই কারণে আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের আশা করি কাজে লাগবে। এবং ফিজিক্সের যত জায়গায় আছে দেখবে প্রত্যেকটা জায়গায় এক একটা ধ্রুবক ব্যবহার করা হয়েছে। তো এই ওহমের সূত্রে যে ধ্রুবক সেটাকে বলা হয় পরিবাহিতা। এখন আমরা এই সমীকরণ অনুসারে যে পরিবাহিতা জি আছে সেই জিকে আমরা কিন্তু লিখতে পারবো জি ইকুয়াল টু হচ্ছে আই বাই বি। তাহলে পরিবাহিতা কি, এই সমীকরণ অনুসারে আমরা বলবো যে কোনো পরিবাহীর দুই প্রান্তে এক একক বিভব পার্থক্য সৃষ্টি করলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হবে ওই পরিবাহীর পরিবাহিতা। এই পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে সিমেন্স কাকে বলে বা এক সিমেন্স কাকে বলে, সেটা সংজ্ঞা হচ্ছে যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার ভিতর দিয়ে 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে, সেই পরিবাহীকে আমরা এক সিমেন্স বলবো। এই যে পরিবাহিতা জি আছে এটি কিন্তু হচ্ছে মূলত রোধ আর এর বিপরীত রাশি, এই কারণে আমরা লিখতে পারি আর সমান হচ্ছে 1/g। এবং তোমরা চাইলে লিখতে পারবা যে জি ইকুয়াল টু হচ্ছে 1/r। যদি জি এর মানটি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু আমরা পাবো আই ইকুয়াল টু হচ্ছে b/r, যেখানে b সমান হবে i ইন্টু আর। এই যে সমীকরণটি b ইকুয়াল টু ir, এটি কিন্তু হচ্ছে আসলে ওহমের সূত্রের চূড়ান্ত রূপ। তো এখান থেকে এই ওহমের সূত্র থেকে আমরা রোধের আরেকটি সংজ্ঞা দিতে পারবো। যদি এইখান থেকে আমরা আর এর মানটি বের করি তাহলে কিন্তু আমরা পাবো আর ইকুয়াল টু হচ্ছে b/i। যেহেতু ওহমের সূত্র তোমরা জানো যে এটি তাপমাত্রার উপরে নির্ভর করে, এই কারণে যখন ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা দিব তখন এইভাবে বলবো যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তাদের অনুপাতকে আমরা বলবো ওই পরিবাহীর রোধ। রোধের যে একক, এই সমীকরণ অনুসারে রোধের একক হবে বি এর একক হচ্ছে ভোল্ট এবং কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার, একক হবে ভোল্ট পার এম্পিয়ার। কিন্তু আমরা এসআই একক হিসেবে ব্যবহার করে থাকি ওহম, বিজ্ঞানী ওহমের নাম অনুসারে। তো রোধের যে একক সেটাকে আমরা ওহম বলবো। এবং এই ওহমের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটি যদি আমরা দিই তাহলে আমরা এইভাবে বলবো যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এর ভিতর দিয়ে যদি 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে তাহলে সেই পরিবাহীর রোধকে আমরা বলি 1 ওহম। তো আশা করি তোমরা ওহমের সংজ্ঞাটি দিতে পারবে। এখন আমরা এই রোধের সূত্র সম্পর্কে একটু জানবো। তোমরা এখানে যে তারটি দেখতে পাচ্ছ তারের দৈর্ঘ্য দেওয়া আছে L এবং ইলেকট্রনগুলো x প্রান্ত থেকে y প্রান্তের দিকে যাচ্ছে। যখনই x প্রান্ত থেকে y প্রান্তের দিকে যাবে তখন ইলেকট্রনগুলো কিন্তু চলার সময় এই যে তারের উপাদান অর্থাৎ তার সৃষ্টিকারী যে উপাদানগুলো আছে অনুপরমাণু তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। ফলে ইলেকট্রনটা যদি এই প্রথম দাগ পর্যন্ত অতিক্রম করে যতগুলো সংঘর্ষ হবে, যদি সে আরও বেশি দূরে যায় দ্বিতীয় দাগ পর্যন্ত যায় তাহলে কিন্তু তার সংঘর্ষের সংখ্যা বাড়বে। যত বেশি সংঘর্ষ হবে ইলেকট্রনের বেগ তত বেশি হবে, ফলে কিন্তু তার রোধের মানটা বেড়ে যাবে। এভাবে আমরা বলতে পারি যে এই তারের যে রোধ সেই তারের রোধটি কিন্তু তারের দৈর্ঘ্যের উপরে নির্ভর করবে, অর্থাৎ দৈর্ঘ্য যত বেশি হবে তার রোধের মানও তত বেশি হবে। তারপরের বিষয় আসুন, যদি আমি তারকে উত্তপ্ত করি অর্থাৎ যদি আমি তাপ দিই, তাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই তারের গাঠনিক উপাদান অনুপরমাণুগুলোর কম্পন অনেক বেড়ে যাবে। ফলে যত বেশি কম্পন বাড়বে ইলেকট্রনের সাথে অনুপরমাণুর সংঘর্ষের সংখ্যা বাড়বে। সংঘর্ষ বাড়া মানেই হচ্ছে তার রোধ বেড়ে যাওয়া, অর্থাৎ তাপমাত্রা বাড়লে কিন্তু এই তারের রোধ বাড়বে, অর্থাৎ রোধের মান তাপমাত্রার উপরে নির্ভর করবে। তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে
এই তারের উপাদান তোমরা জানো যে কিছু কিছু বস্তু আছে যাদের ভিতর দিয়ে বিদ্যুৎ মোটেও চলতে পারে না, তার কারণ হচ্ছে এদের রোধ অনেক বেশি। আর কিছু পদার্থ আছে যে তাদের ভিতর দিয়ে মোটামুটি বিদ্যুৎ চলে, আবার কারো ভিতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ চলে, যেমন তামা, রূপা, স্বর্ণ, এগুলোর ভিতর দিয়ে কিন্তু অনেক উচ্চ মাত্রায় তড়িৎ প্রবাহিত হয়। তো অতএব উপাদান চেঞ্জ হওয়ার সাথে সাথে তারের রোধের মান চেঞ্জ হয়। অতএব আমরা বলবো যে এই রোধের মান তারের উপাদানের উপরে নির্ভর করে। এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এই অংশটাকে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যদি তারটা চিকন হয় তাহলে তার রোধ অনেক বেশি হবে, আর যদি মোটা হয় তাহলে রোধের মান কম হবে। কেন এমনটি হবে? একটা উদাহরণ আগে একবার দিয়েছি, আবার বলি। তোমার কলেজ ছুটির পরে তুমি যদি একটা সিঁড়ি দিয়ে অনেকগুলো স্টুডেন্ট নামো, তাহলে যে ঘটনাটা ঘটে যে একটা ছাত্রের সাথে আরেকটা ছাত্রের সংঘর্ষে লেগে যায়, ফলে তারা চাইলেও কিন্তু দ্রুত গতিতে সামনে যেতে পারে না, যেহেতু এখানে অনেক ছাত্র একটা চিকন রাস্তা দিয়ে নামতেছে। এখন একই ছাত্রকে যদি আমরা একটি প্রশস্ত সিঁড়ি ব্যবহার করতে বলি, তাহলে তুমি দেখবে যে তারা দ্রুত এই সিঁড়িটি পাস করতে পারতেছে, অর্থাৎ স্থান ত্যাগ করতে পারতেছে। তার কারণ কি? সেখানে স্পেস থাকার কারণে তারা ফ্রিভাবে যাচ্ছে। যখনই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাবে, অর্থাৎ তারটি যখন চিকন হবে, তখন তার ভিতর দিয়ে যখন ইলেকট্রন প্রবাহিত হবে, তখন ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে এবং অণুপরমাণুর মধ্যে সংঘর্ষ অনেক বেশি হবে, যে কারণে রোধের মান বেড়ে যায়। যখনই আমরা তারটাকে মোটা করে দিব, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়ায় দিব, তখন ফ্রিভাবে ইলেকট্রনগুলো চলতে পারবে, যে কারণে তাদের রোধের মানটা কম হবে। এখন এই রোধের আমাদের কাছে দুইটা সূত্র আছে। সূত্রগুলোর জন্য আমার কিছু কন্ডিশন থাকবে। প্রথম যে সূত্র সেটাকে আমরা বলি দৈর্ঘ্যের সূত্র। প্রথম সূত্র বা এটাকে আমরা বলবো যে দৈর্ঘ্যের সূত্র। দৈর্ঘ্যের সূত্রটি কি? এই দৈর্ঘ্যের সূত্রের জন্য যে শর্ত সেগুলো হচ্ছে, আসলে দুইটা সূত্রের জন্যই দুইটা শর্ত খুব গুরুত্বপূর্ণ। এর একটি হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট উপাদান, এই দুইটা তোমাকে দুই জায়গায় বলতে হবে। সংজ্ঞা সহজে মনে রাখার জন্য আমি বলতেছি যে তোমরা এইভাবে শুরু করবে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহীর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ স্থির থাকে, তাহলে তার রোধ হবে দৈর্ঘ্যের সমানুপাতিক। আবার বলি, যেহেতু দৈর্ঘ্যের সূত্রের মধ্যে আমাদের সূত্র হচ্ছে দুইটা, একটা সূত্র হচ্ছে দৈর্ঘ্যের, আরেকটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের। এবং দুইটা সূত্রের মধ্যেই যেহেতু উপাদান এবং তাপমাত্রার জন্য আলাদা কোনো সূত্র নেই, এই কারণে দুইটা সূত্রের মধ্যে উপাদান এবং তাপমাত্রাটা স্থির থাকবে। যখন আমরা দৈর্ঘ্যের সূত্র বলবো তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকবে, আর যখন আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র বলবো সেই ক্ষেত্রে আমাকে দৈর্ঘ্যটা স্থির রাখতে হবে। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে দিব একটু দেখো। যে প্রথম সূত্রের সংজ্ঞা আমরা কিভাবে দিব, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো নির্দিষ্ট উপাদানের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ স্থির থাকলে ওই পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক। যদি এই যে পরিবাহীটি দেখতে পাচ্ছ, এটার রোধ যদি আর হয় এবং এর দৈর্ঘ্য দেওয়া আছে এল, তাহলে এই সূত্রটি হবে আর প্রপোর্শনাল এল। এটা হচ্ছে প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্রকে আমরা বলি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। দ্বিতীয় সূত্র বা ছেদের ক্ষেত্রফলের সূত্র। এই দ্বিতীয় সূত্রের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব একটু দেখো। তোমরা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে ঠিক আগের মতো বলবে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের কোনো পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে তার রোধের মান হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ তোমাকে আগে আমি দেখিয়েছি যে এর মান যত বেশি হবে, অর্থাৎ তারটা যত বেশি মোটা হবে, তার রোধ তত কম হবে। এটাকে আমরা বলবো 2 নং সমীকরণ। তাহলে এই দুইটি হচ্ছে আমাদের রোধের সূত্র। তো আশা করি তোমরা রোধের সূত্র দুইটা পারবে। এখন এই দুইটা সূত্রকে যদি আমরা একত্র করি তাহলে আমরা কি পাবো? তাহলে সেক্ষেত্রে পাবো আর প্রপোর্শনাল এল বাই এ। যখনই দুটো সূত্রকে আমরা একত্র করব তখন সেই ক্ষেত্রে এল এবং এ দুইটাই কিন্তু পরিবর্তনশীল হবে, অর্থাৎ এলও বাড়বে কমবে, এর মানও কিন্তু তুমি বাড়াইতে কমাইতে পারো। এবং এই সমীকরণ অনুসারে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আর এর মানটা হচ্ছে এর ব্যস্তানুপাতিক এবং তারের দৈর্ঘ্য এল এর সমানুপাতিক। এবং এই যে সমানুপাতিক ধ্রুবক আছে এটা উঠাইতে গেলে যে সমানুপাতিক আছে এটা উঠাইতে গেলে অবশ্যই তোমাকে একটি ধ্রুবক ব্যবহার করতে হবে, এবং সেই ধ্রুবকটিকে আমরা বলবো রো, অর্থাৎ রো ইকুয়াল টু হচ্ছে এল বাই এ। এই যে রো দেখতে পাচ্ছ, এই রোটাকে বলা হয় নির্দিষ্ট তাপমাত্রায় আর কোনো পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ। আবার বলি, আমরা এখানে যে ধ্রুবকটি ব্যবহার করেছি এই ধ্রুবকটিকে আমরা একটা স্পেশাল নাম দেব। সেই নামটি কি? সেই নামটি হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ।
এখন এই আপেক্ষিক রোধের সংজ্ঞা আমাকে এখান থেকে দিতে হবে। আসো আমরা একটু দেখি যে আপেক্ষিক রোধটি কি হয়। আপেক্ষিক রোধ রো সমান হবে, আমরা যদি এই রোটা রাখি তাহলে এই এটা আর এর সাথে গুণ হবে, এলটা নিচে চলে যাবে, তাহলে হবে আর এ বাই এল। এখন এই সমীকরণে যদি আমরা এল এর মান 1 এবং এর মান 1 বসাই তাহলে আমরা পাবো রো সমান হচ্ছে আর। অর্থাৎ রো হচ্ছে এক প্রকারের রোধ, তবে শর্ত কি? শর্ত হচ্ছে তারের দৈর্ঘ্য হইতে হবে 1 এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও 1 হইতে হবে। হইলে ওই তারের যে রোধ সেটাকে আমরা বলবো আপেক্ষিক রোধ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা একটু সংজ্ঞা দিব, একটু দেখো। সংজ্ঞা দেওয়ার আগে ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে বুঝে নিতে হবে যে সংজ্ঞাটা কি হবে। যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই সমীকরণে যে তারের দৈর্ঘ্য 1 একক হবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও 1 হবে। 1 হইলে আমরা রো সমান পাবো আর, অর্থাৎ রো হবে এক প্রকারের রোধ। তবে শর্ত হচ্ছে কি যে নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে রোধ তাকে বলা হবে আপেক্ষিক রোধ। আবার বলি আপেক্ষিক রোধের সংজ্ঞাটি, সংজ্ঞা সবসময় বুঝে পড়ার চেষ্টা করবে যাতে তোমাদের দীর্ঘদিন মনে থাকে। যে আপেক্ষিক রোধ কি? আপেক্ষিক রোধ হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রাটা অবশ্যই নির্দিষ্ট থাকতে হবে, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দৈর্ঘ্য 1 একক হলে এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 একক হলে ওই পরিবাহীর যে রোধ সেই রোধকে বলা হয় আপেক্ষিক রোধ। এবং এই আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। এই সমীকরণ থেকে তোমরা এটা পাবে যে তোমরা জানো যে আমি যদি এখান থেকে এককটা একটু কনভার্ট করে দেখাই, রোধের একক হচ্ছে ওহম, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, নিচে একটা মিটার আছে, ফলে কাটাকাটি করলে তুমি এককটা পাবে ওহম মিটার। তো এই হচ্ছে আমাদের আপেক্ষিক রোধ এবং রোধের সূত্র। তো এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে এই রোধের উপরে তাপমাত্রার প্রভাব। তোমরা ইতিমধ্যে জেনেছো যে রোদের উপরে তাপমাত্রার প্রভাব আছে। তারপরে ডিটেলস আমরা একটু আলোচনা করব যে রোদের উপরে তাপমাত্রার কী রকমের প্রভাব আছে। তোমরা দেখো যে আমি যদি এখানে তাপ দেই তাইলে এই যে পরিবাহীর গাঠনিক উপাদান অণুপরমাণু এদের কম্পন বাড়বে, ফলে সংঘর্ষ বেড়ে গিয়ে রোদের মান কিন্তু বেড়ে যাবে। তো পরিবাহীর ক্ষেত্রে যে ঘটনা ঘটে, যে কোনো পরিবাহীকে তুমি যদি তাপ দাও তাহলে তার রোধ বাড়বে। কিন্তু পৃথিবীতে এমন কিছু উপাদান আছে যাদেরকে তাপ দিলে তার রোধ কমে যায়। যেমন কিছু অর্ধপরিবাহী পদার্থ আছে, এটা সম্পর্কে একটু ডিটেলস বলি। যে অর্ধপরিবাহী পদার্থগুলো সাধারণত এদের যে বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে 4টা, ফলে এরা সমজীব বন্ধন তৈরি করে অষ্টক পুরা করে এরা স্থিতিশীল থাকে। আর বিদ্যুৎ প্রবাহটা তোমরা জানো যে এটি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। পরিবাহী পদার্থের ক্ষেত্রে যেগুলো ধাতু, এদের বাইরের কক্ষপথে সাধারণত 1টা 2টা বা 3টা ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে খুব দুর্বলভাবে আবদ্ধ থাকে। ফলে আমরা যখনই অল্প একটু বিভব পার্থক্য সৃষ্টি করি অথবা তাপ দিই তখন ওই ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যায়, ফ্রি হয়ে এরা চলাচল করতে পারে। কিন্তু যারা অন্তরক পদার্থ, এদের বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে কিন্তু আমরা খুব সহজে মুক্ত করতে পারি না। তখন সেখানে ভোল্টেজ প্রয়োগ করলেও সেই ইলেকট্রন যেহেতু নাই, অর্থাৎ ইলেকট্রন যেহেতু নিউক্লিয়াসের সাথে আটকা থাকে, সেই কারণে তারা চলে না। না চলার কারণে, ইলেকট্রনের গতিশক্তি না থাকার কারণে অন্তরক পদার্থের ক্ষেত্রে আমরা কোনো বিদ্যুৎ প্রবাহ পাই না। তো যারা অর্ধপরিবাহী পদার্থ, এদের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে এরা সমজীব বন্ধন তৈরি করে রাখে, যখন আমরা এদের তাপমাত্রা খুব কম থাকে তখন ওই অর্ধপরিবাহী পদার্থে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, যে কারণে তুমি সেখানে যদি বিভব পার্থক্য সৃষ্টি করো, অল্প বিভব পার্থক্য সৃষ্টি করো, তখন এটার ভিতর দিয়ে খুব অল্প বিদ্যুৎ চলবে। আর যখনই আমরা তাপ দিব, তাপীয় উত্তেজনার কারণে ইলেকট্রনগুলো কিন্তু সমজীব বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কিছু ইলেকট্রন ফ্রি হয়ে যাবে। অর্থাৎ তুমি প্রচুর পরিমাণে তাপ দিলে মুক্ত ইলেকট্রন দেখতে পাবে, তুমি যত বেশি তাপ দেবে তত বেশি মুক্ত ইলেকট্রন হবে। আর সেইখানে যখন আমরা বিভব পার্থক্য সৃষ্টি করব তখন ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হবে এবং সেই সাথে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি করবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে যে কেন তাপ দিলে এর রোধ কমে। আবার বলি, যে খুব সংক্ষেপে বলি, দেখো যে যদি অর্ধপরিবাহী পদার্থ হয় তাদের ক্ষেত্রে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, যেই কারণে এদের ভিতর দিয়ে বিদ্যুৎ চলে না। যখন আমরা তাপ দিই, এই তাপ শক্তি পেয়ে, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, তাপ শক্তি পেয়ে অর্ধপরিবাহীর যে ইলেকট্রনগুলো থাকে এরা যে সমজীব বন্ধন তৈরি করে, এই সমজীব বন্ধনটা ভেঙে যায়।
ভেঙে গিয়ে সেইখানে তাপ দেওয়ার সাথে সাথে কিছু ফ্রি ইলেকট্রন তৈরি হয় এবং যখনই আমরা বিভব পার্থক্য প্রয়োগ করি সেই ফ্রি ইলেকট্রনগুলো চলাচল করতে পারে এবং এইভাবে আমরা বিদ্যুৎ প্রবাহের মান যত বেশি তাপ দেব বিদ্যুৎ প্রবাহের মান তত বেশি বেড়ে যাবে। এখন এই যে কাদের ক্ষেত্রে আসলে তাপ দিলে বিদ্যুৎ প্রবাহ বাড়ে, আবার কাদের ক্ষেত্রে তাপ দিলে বিদ্যুৎ প্রবাহ কমে অর্থাৎ রোদ বাড়ে, এই বিষয়টা নির্ভর করে রোদের উষ্ণতা সহগের উপরে। তো রোদের উষ্ণতা সহগ কি? আসলে যাদের রোদের উষ্ণতা সহগ, দেখো একটু যদি লিখে রাখি আমরা যে রোদের উষ্ণতা সহগ, এই রোদের উষ্ণতা সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি এবং এই রোদের উষ্ণতা সহগের যে একক, এটার একক হচ্ছে পার কেলভিন। এটা তোমরা মনে রাখবে, পার কেলভিন। এটার সংজ্ঞা আমরা দিব। যদি রোদের উষ্ণতা সহগ ধনাত্মক হয়, অর্থাৎ যদি এটার মান পজিটিভ বের হয়, তাহলে আমরা বলবো যে এরা হচ্ছে পরিবাহী এবং এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এদের রোদও বেড়ে যাবে। আর যদি এই রোদের উষ্ণতা সহগের মান ঋণাত্মক বের হয়, অর্থাৎ মাইনাস বের হয়, তাহলে তোমরা বুঝবে তারা হচ্ছে অর্ধপরিবাহী এবং এদের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে এদের রোদ কমবে। তাহলে আলফার মান মাইনাস হইলে তাপমাত্রা বাড়লে রোদ কমবে, আর যদি আলফার মান প্লাস হয় তাহলে তাপমাত্রা বাড়লে রোদের মানও বেড়ে যাবে। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এখন রোদের উষ্ণতা সহগ কাকে বলে সেই সংজ্ঞাটি আমরা একটু দিব। ধরো এই যে পরিবাহীটা আছে, এটার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং এটার যে রোদ, সেই রোদের মান আমরা যদি বলি যে আর ইকুয়াল টু হচ্ছে 1 ওহম, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পরিবাহীর রোদ হচ্ছে 1 ওহম। এখন আমি যদি এই পরিবাহীর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করি, অর্থাৎ আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে এই পরিবাহীর কিন্তু রোদ একটু বাড়বে, কারণ আমরা একটু আগে জেনেছি যে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে তার রোদ বাড়ে। তো রোদের উষ্ণতা সহগের সংজ্ঞা দেওয়ার জন্য কিন্তু এই জিনিসটি বোঝাচ্ছি, তোমাকে মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আমি কি বলতেছি। যে প্রথমে আমি বলেছি যে এই তারটার যে তাপমাত্রা সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং এটার যে রোদ সেটা হচ্ছে 1 ওহম। এখন আমি যদি তাপমাত্রা 1 একক বৃদ্ধি করি, তাহলে এই পরিবাহীর রোদ একটু বেড়ে যাবে। তাহলে যতটুকু বেড়ে গেছে সেই পরিমাণটুকুকে আমরা বলবো রোদের উষ্ণতা সহগ। দেখো সংজ্ঞাটা কিন্তু আমি অলরেডি বলে ফেলেছি, তোমাকে শুধু একটু গুছিয়ে বলতে হবে। যে আবার বলি যে এই যে পরিবাহীটার তাপমাত্রা 0 ডিগ্রি এবং এটার রোদ হচ্ছে 1 ওহম। এখন এই অবস্থায় এটার তাপমাত্রা 1 একক বাড়ালে এটার রোদ যতটুকু বাড়ে তাকে বলা হবে ওই পরিবাহীর উপাদানের রোদের উষ্ণতা সহগ। সংজ্ঞাটি আর একটু গুছিয়ে বলি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 একক রোদের কোনো পরিবাহীর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করলে এর রোদ যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পরিবাহীর উপাদানের রোদের উষ্ণতা সহগ বলা হয়। এখন আমরা রোদের উষ্ণতা সহগের সমীকরণটি দেখব। এই যে পরিবাহীটি দেখতে পাচ্ছ, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোদ হচ্ছে R0 এবং তুমি যদি এর তাপমাত্রা বাড়িয়ে θ ডিগ্রি করো, θ ডিগ্রি সেলসিয়াস করো, তখন এর রোদ হবে R θ। তাহলে রোদের উষ্ণতা সহগর সংজ্ঞা অনুসারে কিন্তু আমরা লিখব যে আলফা ইকুয়াল টু হচ্ছে R θ মাইনাস R0 বাই হবে R0 ইন্টু θ। কেন? কারণ আমরা সংজ্ঞায় বলেছিলাম, তোমরা জানো যে যখনই কোনো কিছু 1 একক হয় সেই জিনিসটা কিন্তু নিচে হয়। যেমন আমরা বলেছিলাম যে 0 ডিগ্রিতে রোদ ছিল কত? R0 এবং যখনই তাপমাত্রা আমরা 1 একক বাড়িয়েছিলাম তখন তার রোদ যতটুকু বেড়ে গেছে সেটাকে কিন্তু আমরা উষ্ণতা সহগ বলি। তো এখানে যে রোদের পরিবর্তন সেটা হচ্ছে R θ মাইনাস R0, এটা হচ্ছে রোদের পরিবর্তন, মানে রোদ বেড়ে গেছে। সেই রোদটা কততে বেড়ে গেছে? নিশ্চয়ই সেটা R0 এর মধ্যে বেড়ে গেছে, কারণ R0টা আমার ছিল আদি রোদ। তো একে বাড়ছে কত, এই কারণে আমরা R0 দিয়ে ভাগ দিছি। আর যেহেতু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে একক তাপমাত্রায় যে পরিমাণ রোদ বাড়ে, তো যেহেতু θ তাপমাত্রার জন্য পরিবর্তন হয়েছিল এইটা, তাহলে একক তাপমাত্রার জন্য হবে θ দিয়ে ভাগ। তাহলে আর θ সমান আমার যে সমীকরণটা হবে সেটা হচ্ছে R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু θ। তো এই সমীকরণটি আমাদের সবাইকে মুখস্থ করে রাখতে হবে। এটার সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখব। সর্বশেষ আমরা আরেকটি বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেব, সেটি হচ্ছে তোমরা যে বাসা বাড়িতে বিদ্যুৎ, ফ্যান, তারপরে যে আরও ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে সেগুলো যে ব্যবহার করো, তোমরা জানো সেগুলো ব্যবহার করার ফলে তোমাদেরকে একটা বিল দিতে হয়। সেই যন্ত্রপাতিগুলোর বিলের হিসাব কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে একটু দেখাবো। তাহলে তোমাদের অবশ্যই একটা জিনিস ভালো লাগবে যে তোমরা একটা ফ্যান কিনলে তোমরা বলতে পারবা যে তুমি কয় ঘন্টা চালালে সেটা 1 ইউনিট বিদ্যুৎ খরচ করবে। তো সেটার ক্ষেত্রে প্রথমে আমরা একটি বৈদ্যুতিক যন্ত্রের যে ক্ষমতা সম্পর্কে একটু জানব।
ক্ষমতা হচ্ছে পাওয়ার পি, এই ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এই পি এর যে সমীকরণ সেটা হচ্ছে বি ইন্টু আই, অর্থাৎ যে কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি তুমি সেটাকে চালাইতে চাও তাহলে অবশ্যই কিন্তু তড়িৎ প্রবাহ লাগবে, আর তড়িৎ প্রবাহের জন্য অবশ্যই বিভব পার্থক্য লাগবে। আমি যদি একটা বাতি ব্যবহার করি, আমাদের দেশে যে বৈদ্যুতিক লাইনটি আছে সেটার যে বিভব পার্থক্য সেটা কিন্তু হচ্ছে 220 ভোল্ট, আর তুমি যে বাতি ব্যবহার করবা সেখানে কিন্তু সে অবশ্যই কিছু কারেন্ট ব্যবহার করবে। তাহলে এই বাতি যে কারেন্ট ব্যবহার করে, কারেন্টের পরিমাণ এবং ওই বাতির দুই প্রান্তের যে বিভব পার্থক্য আছে সেটা যদি তুমি জানো, তাহলে এই দুইটাকে গুণ করলে তুমি ওই বাতির ক্ষমতা জানতে পারবে। ক্ষমতা কি? আসলে ক্ষমতা হচ্ছে তুমি একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যয় করো। আবার বলি, ক্ষমতা হচ্ছে একক সময় মানে তুমি ধরো 1 সেকেন্ড, তুমি 1 সেকেন্ডে যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবা সেই ব্যবহৃত বিদ্যুতের পরিমাণই হচ্ছে কিন্তু ওই বৈদ্যুতিক যন্ত্রের ক্ষমতা। এবং এটা বের করার সমীকরণ হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে বিআই, এবং এটাকে তুমি আরও ভিন্ন ভিন্নভাবে লিখতে পারো, কারণ আমরা অলরেডি ওহমের সূত্র থেকে জেনেছি বি ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর। তুমি যদি বি এর জায়গায় আই আর বসাও তাহলে সমীকরণটা হবে আই স্কোয়ার আর, এবং আবার এখান থেকে আমরা যদি আই বের করি তাহলে আই সমান কিন্তু হবে বি বাই আর। যদি আয়ের জায়গায় আমি বি বাই আর বসাই তাহলে সমীকরণটা হবে বি স্কোয়ার বাই আর। এই সবগুলো হচ্ছে ক্ষমতার সমীকরণ। কারণ কি, আমি যদি ক্ষমতা জানতে না পারি তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে সে কী পরিমাণ শক্তি ব্যবহার করে। কারণ ক্ষমতার সংজ্ঞা হচ্ছে একক সময়ে যেই পরিমাণ শক্তি ব্যবহার করে, যেই পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার করে। একক সময় মানে সেটা 1 সেকেন্ড। এখন আমি যদি তোমাকে বলি যে তাহলে একটা বাতির ক্ষমতা দিয়ে আমরা কি বুঝি? ক্ষমতা দিয়ে আমরা বুঝি যে 1 সেকেন্ডে সে যদি ক্ষমতা থাকে ধরো 100 ওয়াট, 100 ওয়াটের যে একটা বাতি আছে 100 ওয়াট, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, এটা হচ্ছে একটা বাতির ক্ষমতা। এটা দ্বারা আমরা যেটা বুঝি যে বাতিটা যদি আমি 1 সেকেন্ড জ্বালায় রাখি তাহলে সে 100 জুল বিদ্যুৎ শক্তি ব্যবহার করবে। এখন যদি এই বাতিটাকে আমি 1 ঘন্টা জ্বালিয়ে রাখি তাহলে সে কী পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার করবে? তাহলে এই যে ব্যয়িত বিদ্যুৎ শক্তি, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? ব্যয়িত বিদ্যুৎ শক্তি, এই ব্যয়িত বিদ্যুৎ শক্তিকে যদি আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি তাহলে এটা হবে, যেহেতু 1 সেকেন্ডের জন্য পি, তাহলে 2 সেকেন্ডের জন্য কিন্তু 2p হবে, 3 সেকেন্ডের জন্য 3p হবে, তাহলে টি সেকেন্ডের জন্য সেটা হবে পি ইন্টু টি। এই ক্ষমতার বা ব্যয়িত শক্তির একক তোমরা জানো যে জুল। এখন এটাকে যদি আমরা ইউনিটে কনভার্ট করতে চাই তাহলে আমাকে সবসময় এই ব্যয়িত শক্তিটাকে কিলোওয়াট আওয়ারে বের করতে হবে, কারণ ওয়াট হচ্ছে ক্ষমতার একক। কারণ কি? কারণ হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার সমান আমরা ধরে নিয়েছি সেটা হচ্ছে 1 ইউনিট। আবার বলি যে 1 কিলোওয়াট আওয়ার। এখানে আমরা যে আলোচনা করেছি তার যে টোটাল সূত্র সেটি লেখা আছে। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো সিরিয়াল অনুযায়ী লেখা আছে 1 থেকে 6 পর্যন্ত 6টি সূত্র আছে। এই সূত্রগুলো তোমাদেরকে প্রথমে ভালো করে মুখস্থ করতে হবে, তারপরে আমি নমুনা হিসাবে কিছু অঙ্ক করিয়ে দিব, এবং তোমরা বাসায় তোমাদের যে পাঠ্যপুস্তক আছে সেখান থেকে আরও অনেক বেশি অঙ্ক প্র্যাকটিস করবে। তো প্রথমে আমরা যে অঙ্কটি দেখব সেটি দেখো যে 1 মিলিমিটার স্কোয়ার সুষম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। প্রতি ঘনমিটারে মুক্ত ইলেকট্রনের সংখ্যা দেওয়া আছে 10⁻28 হলে ইলেকট্রনের তারণ বেগ কত? তো এই তারণ বেগের সাথে রিলেটেড আমাদের একমাত্র সমীকরণ হচ্ছে, তোমরা দেখো যে প্রথম যে সমীকরণটি আছে I = NABE। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহ দেওয়া আছে I = 10 এম্পিয়ার, ক্ষেত্রফল এর মান দেওয়া আছে 1 মিলিমিটার স্কোয়ার, সেটাকে আমরা কি মিটার স্কোয়ারে নিতে হবে 10⁻6 মিটার স্কোয়ার, এবং একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা m দেওয়া আছে 10⁻28, এবং সেই সাথে দেখো ইলেকট্রনের আদান, এটা আমরা জানি মুখস্থ 1.6 10⁻19 কুলম্ব, এবং তারণ বেগ B = হোয়াট? নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে কোন সূত্রটি ব্যবহার করবে। দেখো এখানে যদি দেখো আমরা জানি যে I = NABE, তো এখান থেকে আমরা বি বের করবো, কারণ এই বিটি হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ। তাহলে আমরা যদি বিটি রাখি বাম পাশে, ডান পাশে থাকবে I/NAE, তো মান বসানোর পরে আমরা তারণ বেগ পেয়ে গেছি 6.25 10⁻³ মিটার পার সেকেন্ড। তো এরকমের অঙ্কে তোমার তারণ বেগ চাইতে পারে, তড়িৎ প্রবাহ চাইতে পারে, আবার এন এর মান, এর মান বা ই যে কোনো কিছু চাইতে পারে। বাসায় একটু প্র্যাকটিস করে নিতে হবে। চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। এখন আমরা যে দ্বিতীয় সূত্র আছে B = IR, এই সূত্রের কিছু সমস্যা দেখব। তোমরা এখানে একটি বর্তনী দেখতে পাচ্ছ যেখানে একটা ব্যাটারি আছে 20 ভোল্টের। এই ব্যাটারিটি দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ আর একটা নেগেটিভ। যে পজিটিভ প্রান্ত দেখতে পাচ্ছ এটির ভোল্ট কিন্তু হচ্ছে আসলে 20 ভোল্ট, আর যে নেগেটিভ প্রান্তটি আছে এটির ভোল্ট হচ্ছে 0 ভোল্ট।
এবং এই ব্যাটারির যখনই তোমরা দেখবা যে 5 ভোল্ট 10 ভোল্ট এরকম লেখা আছে, সবসময় তুমি ধরে নিবি যে ভোল্টেজটি দেওয়া আছে সেটি হচ্ছে প্লাস যে প্রান্ত আছে তার বিভব, অর্থাৎ এটা হচ্ছে উচ্চ বিভব, সেটা হচ্ছে 20 এবং মাইনাসের বিভব সবসময় 0 হয়। হ্যাঁ, আর কারেন্ট আমরা জানি যে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, যেহেতু এই প্লাসের বিভব বেশি এই কারণে তড়িৎটা কিন্তু প্রবাহিত হবে। এই যে প্লাস প্রান্তটি আছে এখান থেকে কিন্তু এই দিকে তড়িৎটা প্রবাহিত হবে। আরেকটা ব্যাপার তোমরা একটু জেনে রাখবে যে এখানে যে রোধটি দেখতে পাচ্ছ, এই রোধের যেহেতু এই পাশে উচ্চ বিভব এবং যেদিকে তড়িৎ প্রবাহিত হয় সেই দিকে গেলে বিভবের মান কমে। এই 20 ভোল্ট যতক্ষণ না তুমি একটা রোধকে অতিক্রম করবে ততক্ষণ কিন্তু এই 20 ভোল্টই থাকবে, অর্থাৎ এখানে বিভব 20। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এইখানের বিভব কত, তাহলে এটার বিভবও কিন্তু 20 ভোল্টই হবে নিঃসন্দেহে। এবং এই প্রান্তটি যেহেতু মাইনাসের সাথে যুক্ত আছে, তাহলে এটার বিভব হবে কিন্তু 0 ভোল্ট। এই ব্যাপারটা একটু খেয়াল করে নিবে যে এই সূত্রটি আমরা কেন ব্যবহার করি। আসলে এটা কাজ হচ্ছে একটা রোদের ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন এই রোদের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়। যেমন এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটার বিভব পার্থক্য হচ্ছে এক পাশে হচ্ছে 20 আর এক পাশে 0, তাহলে দুই পাশের বিভব পার্থক্য হবে 20 ভোল্ট। অর্থাৎ এই রোদের ক্ষেত্রে বিভব পার্থক্য আমার দেওয়া আছে, যে কারণে আমার বিভব পার্থক্য বের করতে হবে না। বি আছে যেহেতু আর এর মান আছে, এখন তুমি কি বের করতে পারবে, স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পেরেছো যে এখানে যেহেতু আইটা অনুপস্থিত, তুমি চাইলে কিন্তু এই বর্তনীর প্রবাহটি খুব সহজে বের করতে পারবে। তো এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এখানে কি কি দেওয়া আছে আমরা যদি দেখি যে আমাদের এখানে আছে বিভব বি ইকুয়াল টু হচ্ছে 20 ভোল্ট, রোধের মান দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আর ইকুয়াল টু হচ্ছে 10 ওহম, এবং তুমি তড়িৎ প্রবাহ এটা খুব সহজে বের করতে পারবে, আই সমান হচ্ছে ওয়াট। এবং কি সূত্র হবে এটা আর বলা লাগবে না তোমাদেরকে, তোমরা জানো যে আমরা একটু লিখি যে সূত্রটা ব্যবহার করে আমরা আই বের করব। আমরা জানি বি সমান হচ্ছে আই ইন্টু আর, তাহলে আই সমান হবে বি বাই আর। এখানে যদি তুমি বি এর মান বসাও তাহলে 20 10, এটার মান হবে 2 অ্যাম্পিয়ার। দেখো আমরা খুব সহজে বি ইকুয়াল টু আই সূত্রের একটি ব্যবহার দেখিয়েছি। যদি এরকম সহজ কোশ্চেন আসবে না, মূল উদ্দেশ্য হচ্ছে আমার তোমাকে আসলে এটার ব্যবহারটা বুঝিয়ে দেওয়া। তুমি সবসময় এই জিনিসটি মনে রাখবে যে কোনো রোধের দুই প্রান্তে যদি বিভব পার্থক্য বের করতে হয় তাহলে আমাকে বি ইকুয়াল টু আই আর এই সূত্রটি ব্যবহার করতে হবে। এবং এটা কিন্তু আরেকটা ব্যবহার আছে, অনেক সময় বলে যে বিভব পতন কত। বিভব পতন মানে হচ্ছে দেখো এই পাশে উচ্চ বিভব 20 আর এই পাশে হচ্ছে 0, তাহলে তোমাকে জিজ্ঞেস করি বিভব পতন কত, তুমি নিঃসন্দেহে বলবে যে এখানে বিভব পতন হয়েছে 20 ভোল্ট। অর্থাৎ বি ইকুয়াল টু আই আর সূত্র থেকে যে রেজাল্টটা পাবে সেটি কিন্তু হচ্ছে বিভব পতন বা বিভব ড্রপ। বিভবটা সবসময় কারেন্ট যেদিকে চলে সেই দিকে গেলে বিভবটা আস্তে আস্তে কমে। এই বেসিকগুলো তোমাদেরকে রাখতে হবে। যেমন আমি যদি বাম পাশ থেকে ডান পাশে যাই তাহলে বিভব কমবে, কিন্তু তুমি যদি এই ডান পাশ থেকে বাম দিকে চলে আসো তাহলে সেই ক্ষেত্রে বিভবটা কিন্তু বেড়ে যাবে। সে যাই হোক, আমরা দ্বিতীয় সূত্রের ব্যবহার দেখলাম। এখন আমরা তৃতীয় যে প্রশ্নটি দেখব সেটি দেখো লেখা আছে এখানে 20 ডিগ্রি তাপমাত্রায় একটি কুণ্ডলী তারের রোধ দেওয়া আছে 25 ওহম এবং 35 ডিগ্রি তাপমাত্রায় রোধ দেওয়া আছে 25.17 ওহম হলে উক্ত তারের রোধের উষ্ণতা সহগ কত। উষ্ণতা সহগ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, সেটি হচ্ছে আলফা। এই আলফা বের করতে হবে। তো যেহেতু এইখানে আলফা আছে, উষ্ণতা সহগ আছে, অতএব আমরা কিন্তু জানি যে আর থিটা এইগুলো সূত্র হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। এখানে থিটা হচ্ছে যে 20 ডিগ্রি অথবা 35 ডিগ্রি তাপমাত্রায় রোধ, আর আর নট যেটা আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় রোধ। এখানে কিন্তু 0 ডিগ্রি তাপমাত্রায় যে রোধ তার মান দেওয়া নাই, অতএব যে কোনো প্রকারে আমাকে আর নটটাকে ক্যান্সেল করতে হবে এবং সমাধান করে আমাকে আলফা বের করতে হবে। তো অতএব যেহেতু 20 এবং 35 দুইটা তাপমাত্রা দেওয়া আছে, অতএব 20 জন্য কিন্তু আমরা থিটার জায়গায় 20 লিখতে পারি। দেখো R20 ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা ইন্টু থিটার মান হচ্ছে 20, এবং 35 জন্য সেমভাবে লিখতে পারি যে থিটার জায়গায় 35 বসাবো, এখানে যে থিটা আছে সেখানে 35 বসাবো। 1 এবং 2 নং সমীকরণ পেয়ে গেছি। যেহেতু দুইটা সমীকরণে সেম একটি রাশি আছে, অতএব আমরা কিন্তু 2কে 1 দ্বারা ভাগ করলে এই আর নটটি কাটা যাবে। যেহেতু আর নটের মান নাই এই কারণে কিন্তু আমরা এই আর নটটাকে বাতিল করে দিচ্ছি। যদি মান থাকতো তাহলে কিন্তু আমি শুধুমাত্র 20 ডিগ্রি তাপমাত্রা রোধ দেওয়া থাকলে আর নটের মান থাকলে কিন্তু খুব সহজে আলফা বের করতে পারতাম। তো না থাকার কারণে কিন্তু আমরা এই পদ্ধতির অবলম্বন করেছি। যে একটু ভালো করে খেয়াল করবা যে কেন এইভাবে করতে হলো অঙ্কটা। ভাগ করার পরে দেখো আর নট কাটা যাবে, এবং এখানে আমরা যে 35-এর মান দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে 25.17, এটা কিন্তু বসানো হয়েছে, এবং 20-তে মান দেওয়া আছে 25। তারপরে আমরা সাইড চেঞ্জ করেছি,
করে সমাধান করে আমরা যে রেজাল্ট পেয়ে গেলাম সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু 4.57 10⁻⁴ ডিগ্রি পার সেলসিয়াস। কারণ আলফার একক হচ্ছে পার সেলসিয়াস অথবা পার কেলভিন, তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারবে। তো এটা ছিল আমাদের যে 4 নম্বর সূত্র তার একটি সমাধান। যাই হোক, আমরা পরবর্তী সমাধানে যাই। এখন আমরা 5 এবং 6 নম্বর সূত্রের একটি অঙ্ক দেখব। আসলে আমাদের আলোচনাটি অনেক দীর্ঘায়িত হয়, আমরা গণিতের ক্ষেত্রে একটু সংক্ষিপ্ত করেছি। তোমরা পাঠ্যপুস্তক থেকে আরও বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে একটি অঙ্ক লেখা আছে যে একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 1000 ওয়াট লেখা আছে। এর রোধ কত? তোমার কাছে রোধ চাওয়া হয়েছে এবং প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দেওয়া আছে 6.50 টাকা হলে দৈনিক 2 ঘন্টা করে যদি চালাও তাহলে জানুয়ারি মাসে তার বিদ্যুৎ বিল কত আসবে। আমাদের কিন্তু এরকমের আরও অনেক অঙ্ক থাকতে পারে, যেমন আমরা টেলিভিশন, রেডিও, তারপরে আবার ধরো ফ্যান, যে বৈদ্যুতিক বাতি, এগুলো যদি চালাই তাহলে কিন্তু আমাকে এই বিদ্যুতের বিলটা কিভাবে বের করতে হয় সেটার হিসাব আজকে আমরা দেখিয়ে দিব। একটু মনোযোগ দিয়ে দেখবে। দেখো এখানে লেখা আছে যে ইস্ত্রিতে তার বিভব পার্থক্য দেওয়া আছে এবং ক্ষমতা দেওয়া আছে পি 1000 ওয়াট, সময় দেওয়া আছে তুমি দৈনিক 2 ঘন্টা চালাও, তো সময়টাকে সবসময় তোমাকে আওয়ারে নিতে হবে। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা যে বিদ্যুতের ইউনিটে হিসাব করি তার হিসাবটা হবে কিলোওয়াট আওয়ারে। 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 1 ইউনিট। অর্থাৎ তুমি যদি 1 কিলোওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্রকে 1 ঘন্টা চালাও তাহলে তোমাকে 1 ইউনিট বিদ্যুৎ খরচ করতে হবে। অর্থাৎ তোমার যে বিদ্যুৎটা খরচ হবে সেটার হবে 1 ইউনিট। তো যদি আমাদের যে বাসাবাড়ির যে বাতিগুলো আছে, ধরো 100 ওয়াটের একটা বাতি যদি হয়, তাইলে সেটা দেখো তুমি যদি 1 ঘন্টা চালাও তাহলে কিন্তু আর 1 ইউনিট হবে না, সেটার জন্য কিন্তু তার 10 গুণ চালাইতে হবে। অর্থাৎ 100 ওয়াটের এরকমের 10 গুণ যদি চালাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি 1 ইউনিট বিদ্যুৎ খরচ করবে। আচ্ছা, যাই হোক, তো প্রথমে যে প্রশ্নটি চাওয়া হয়েছে যে রোধের মান কত। তো তোমরা এখানে 5 নম্বর যে সূত্রটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্ষমতার সাথে বিভব এবং আর এর একটি সম্পর্ক আছে। যেহেতু বিভব পার্থক্য বি দেওয়া আছে এখানে এবং ক্ষমতা পি দেওয়া আছে, তোমার কাছে বলা হয়েছে রোধ কত, তাহলে তুমি কোন সূত্রটি আসলে বাছাই করবে সেটা তোমাকে একটু চিন্তা করতে হবে, সূত্র নিয়ে অনেক স্টাডি করতে হবে। তো আমরা বুঝতে পারলাম যে পি সমান হবে b²/r, সেখান থেকে আমরা আর বের করব, আর এর মান হচ্ছে 48.4 ওহম। এটা হচ্ছে আমাদের রোধ। এখন আমরা যদি বিদ্যুৎ বিল বের করতে চাই তাহলে আমাকে আগে বের করতে হবে যে আমি কি পরিমাণ বিদ্যুৎ খরচ করেছি। বিদ্যুৎ খরচ করার জন্য আমাকে ব্যয়িত শক্তি বের করার জন্য যে সূত্র ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এই সর্বশেষ যে সূত্র আছে PT/1000। 1000 কেন ভাগ করলাম? আসলে ক্ষমতাগুলো ওয়ার্ডে দেওয়া থাকে অধিকাংশ সময়। যদি ক্ষমতা ওয়ার্ডে থাকে তাহলে নিচে 1000 দিয়ে ভাগ হবে, আর যদি ক্ষমতা কিলোওয়ার্ডে সরাসরি দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু 1000টি হবে না। মেন কথা হচ্ছে তোমাকে ক্ষমতাকে কিলোওয়ার্ডে নিতে হবে এবং সময়টাকে সবসময় আওয়ারে নিতে হবে। যদি সময় মিনিটে বা সেকেন্ডে দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আওয়ারে নিয়ে নিতে হবে। তাহলে দেখো আমরা ব্যয়িত শক্তি বের করার জন্য যে সূত্র আছে PT/1000, যেহেতু পি এর মান হচ্ছে 1000, সময় 2 ঘন্টা, নিচে একটি 1000 আছে, তাহলে এখানে আমরা পাইলাম যে 2 কিলোওয়াট আওয়ার, আর 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ইউনিট, এই কারণে এটা আমরা সরাসরি লিখে দিয়েছি 2 ইউনিট। এখন জানুয়ারি মাসের খরচ চাওয়া হয়েছে আমার কাছে। তোমরা জানো যে জানুয়ারি মাসে 31 দিনে হয়, তাহলে একদিনে তুমি 2 ইউনিট যদি ব্যবহার করো তাহলে 31 দিনে কিন্তু সেটা 31 গুণ হবে। আবার 1 ইউনিটের মূল্য যদি 6.5 হয় তাহলে 31 × 2 × 6.5 দ্বারা যখন গুণ করে ফেলবো তখন আমরা টোটাল জানুয়ারি মাসের যে বিল আছে সেটা পেয়ে যাব। সেটা কত? 403 টাকা। অর্থাৎ তুমি যদি একটি ইস্ত্রি অর্থাৎ আয়রন মেশিন যদি তুমি 2 ঘন্টা করে চালাও দৈনিক এবং পুরা জানুয়ারি মাসে যদি চালাও সেক্ষেত্রে তোমাকে 403 টাকা বিদ্যুৎ বিল দিতে হবে। এইভাবে আমাদেরকে আসলে বিদ্যুৎ বিলের হিসাবটা বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভিডিও ক্লাসটি আজকের মতো এখানেই শেষ করছি। আমার বিশ্বাস তোমরা সবাই বাসায় আছো এবং নিরাপদে আছো, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করবে এবং তোমাদের যে গুরু দায়িত্ব অর্থাৎ তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ঠিক ততটুকু পরিশ্রম করবে। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।